প্রতিটা ভোর মানে এক একটা নতুন দিনের সূচনা। পাখির কিচিরমিচির ও মোরগের ডাকে ঘুম ভেঙে যায় জ্যোতির। চোখ পিট করে তাকায়, আড়মোড়া ভেঙেই উঠে বসে। পাশে তাকিয়ে দেখে ইরহান গুটিসুটি মেরে শুয়ে আছে। হয়তো ওর শীত করছে। ভোর হলে এমনিতেও শীত শীত ভাব থাকে। জ্যোতি পাশে থাকা কাঁথাটা ইরহানের গায়ে ভালো করে দিয়ে দেয়। তারপর ইরহানের দিকে কিছু সময় নিয়ে তাকিয়ে থাকে। কাল ইরহানের বুকে পড়ে যখন জ্যোতি কাঁদছিল, ইরহান তখন কত সান্ত্বনাই না দিতেছিল, মাথায় হাত বুলিয়ে দিতেছিল। তখন কখন যে জ্যোতি তার বোকা পুরুষের বুকে পরম শান্তিতে ঘুমিয়ে গিয়েছিল তা সে নিজেও জানে না। এখন সময় ভোর 5:30। জ্যোতি উঠে ওয়াশরুমে চলে যায়। হাত মেজে হাত মুখ ধুয়ে বের হয়ে আসে। তারপর নামাজটা পড়ে নেয়। এখন কেমন যেন শান্তি শান্তি লাগছে। বাহিরে গিয়ে হাঁটাহাঁটি করতে মন চাচ্ছে, কারণ জ্যোতি প্রতিদিন খুব ভোরেই ঘুম থেকে ওঠে। তারপর একটু ঘুরতে বের হয়। ঘুরে এসে রান্নাবান্না করে। জ্যোতির দাদি অন্যর বাড়িতে কাজ করতে চলে যায়, তাই বাড়িতে সব জ্যোতিকেই করতে হয়। জ্যোতি কথা করে দাদিকে বলতো, এবার তুমি কাজ করা বাদ দাও দাদি, বিশ্রাম করো, অনেক তো কাজ করেছ, এবার আমি কিছু করি। দাদি তখন বলতো, খবরদার জ্যোতি, এমন চিন্তা মাথায় আসলেও জেরে ফেল। আমি যতদিন আছি ততদিন মানুষের বাড়িতে তোকে কাজ করতে দিব না। জ্যোতি তখন বলতো, আমি কি বলেছি তোমায় মানুষের বাড়িতে কাজ করব? জ্যোতির দাদির কথা শোনা তো দূরের কথা, কিছু বলতেই দিত না। এটা বোঝাতে পারতো না যে জ্যোতি যে কোনো ভালো কিছু করতে পারবে। কালকে রাখা প্লেট নিয়ে রুম থেকে বের হয়ে আসে জ্যোতি। আশেপাশে তাকিয়ে রান্নাঘরের দিকে চলে যায়। এখনও একটাও ঘুম থেকে ওঠেনি। জ্যোতি কী করবে কিছুই ভেবে পাচ্ছে না। এমন করে বসে থাকতেও তার কাছে ভালোই লাগছে না। সকাল সকাল উঠলে এমনিতেই তাড়াতাড়ি খিদে লেগে যায়। বাড়ির কারো ওঠারের কোনো নামগন্ধ নেই। 8টা-9টার আগে যে কেউ ঘুম থেকেই উঠবে না তা খুব ভালো করেই বুঝে গেছে জ্যোতি। সবগুলো জমিদারের বেটি, এদের কথা আর না ভেবে নিজেদের জন্য সকালে নাস্তা তৈরি করে আগে খেয়ে নেবে, তাই ঠিক করে নেয়। তারপর ভাবতে থাকে কি করা যায়। তখনই চোখের সামনে আটার বয়ম দেখতে পায়। ভেবে নিল পরোটা আর ডিমবাজি করে নেবে। অন্য কিছু করতে গেলে বেশি সময় লেগে যাবে। এখন আপাতত এগুলো দিয়ে পেট ঠান্ডা করবে। যে বাবা সেই কাজ। ঝটপট করে আটা গুলিয়ে দুইজনের জন্য 4টা রুটি বেলে নেয়। তারপর ফ্রিজ থেকে 2টো ডিম নিয়ে ভেজে নেয়। পরোটা আর ডিম ভেজে রান্নাঘরটা আগের মতোই গুছিয়ে রাখে, যেন বোঝাই না যায় এখানে অন্য কেউ রান্না করেছে এতক্ষণ। খাবার নিয়ে নিজেদের রুমের দিকে যেতে যেতে মনে মনে আওড়ায়, তোমরা আমাদের কথা ভাবনি, আমিও ভাববো না। তোমরা যদি ভালো হইতা, এত সময় আমি সব করে তোমাদের মুখে খাবার তুলে ধরতাম। ঘুম থেকে উঠে সামনে খাবার পাইতা তোমরা। খাবার নিয়ে রুমে ঢুকে দেখে ইরহান রুমে নেই। বাথরুম থেকে পানির শব্দ বেশি আসছে। জ্যোতি প্লেটটা রেখে খাটে বসে পড়ে। কিছু সময় পরে ইরহান বেরিয়ে আসে। জ্যোতির দিকে তাকিয়ে মুচকি হাসে। খাবারের প্লেটের দিকে চোখ পড়তে বেশ অবাক হয়ে যায়। এত সকাল সকাল খাবার, সবাই উঠে গেছে, কিন্তু ওদের তো 9টার আগে কারো ঘুমই ভাঙে না। আমি করে নিয়ে এসেছি, ওরা তো নবাবের বংশের লোক, আসেন খাবেন, একদম ওদের কথা আর ভাববেন না। এখন তো আমার খেতে ইচ্ছে করছে না, আসেন তাহলে আমি খাইয়ে দিচ্ছি। তারপর একটু বাহির থেকে দুজনে ঘুরে আসব, এটুকু। তাছাড়া খেতে অনেক দেরি আছে, 11টার আগে যে খাবার জুটবে না তা খুব ভালোই জানা আছে। ইরহান আর কিছুই বলেনি। দুজন একসাথে খেয়ে নেয়। তারপর বাড়ি থেকে বেরিয়ে হাঁটার জন্য বেরিয়ে পড়ে। দুজনে সকালের পরিবেশটা উপভোগ করছে, নানান ধরনের কথা বলছে। কথার এক পর্যায়ে ইরহান জানায় সে ঠিক করে এসেছিল দেশ ছেড়ে আর যাবে না। অনেক তো অন্য দেশে ছিল, এখন নিজের দেশে কিছু একটা করার চিন্তা ভাবনা করছে। যদিও তার মাকে ছাড়াই বিষয়টা কাউকেই বলেনি। তাসলিমা বানুকে বলার পর চুপ ছিল, কিছুই বলেনি। দেশে আসার পরের দিন টুকটাক কথা বলার মাঝখানেই বলেছিল, টাকা পয়সা তো অনেক করেছে, ব্যাংকে যে টাকা আছে তা দিয়ে অনায়াসে কিছু একটা করে নিতে পারবে। যদি সব কিছু শুনেই বলে, টাকা তো সব ব্যাংকে, তাই না? হুম। কার নামে? ইরহান বলে, মায়ের নামে। জ্যোতি তখন তাচ্ছিল্যের হাসি হাসে। আপনার কি মনে হয় উনি আপনাকে টাকাগুলো দিবে? ইরহান থমকে যায়। আসলেই তো দিবে না, কালকে তো টাকা পয়সা নিয়েই ওরা ভাগাভাগি করছিল। তাসলিমা বানু তো স্পষ্টই বলল, তার সব কিছু নিজের নামে করেছে যেন ইরহান না পায়। ইরহানের ভাবনার মাঝেই বলে, এখনও বুঝলেন না আপনার সাথে এখন কেন এমন ব্যবহার করছে? আপনি দেশে থেকে যাবেন, তাদের আর বিদেশি টাকা পয়সা পাওয়া হবে না, আপনার টাকায় রাজত্ব করতে পারবে না। আপনি দেশে থাকলেই তো সমস্যা, সব কিছুতে বাঘ বসবে।
আপনাকে মিথ্যে বলে নানান অজুহাত দিয়ে টাকা পয়সা নিতে পারবে না। জানি আপনি আর একটা টাকাও পাবেন না ওদের কাছ থেকে, তবুও আজই সুযোগ বুঝে সে দেখেন। তারপর দুজনে বাড়ির রাস্তা ধরে। বিকেলের দিকে ইরহান সকালের উপস্থিতিতে তাসলিমা বানুর কাছে গিয়ে বলে তার আর প্রবাস যাওয়ার চিন্তা ভাবনা নেই, দেশে ছোটোখাটো একটা ব্যবসা করবে, তাকে যেন ব্যাংক থেকে 3 লাখ টাকা দেয়। ইরহানের কথা শুনেই তাসলিমা বানু আটকে ওঠেন। অদ্ভুত দৃষ্টিতে দুই ছেলের দিকে তাকায়, ওরাও যেন কেমন করে তাকিয়ে আছে। টাকা চাই মানে? তুই কি বলছিস ইরহান? মাথা খারাপ হয়ে গেছে তোর? মাথা খারাপের কি আছে মা? আমি দেশে কিছু একটা করতে চাইছি, সন্দিহান গলায় বলল ইরহান। তুই দেশে কোন রাজকার্যটা উদ্ধার করবি শুনি? এসব ভূত মাথা থেকে জেড়ে ফেল। সুখে থাকতে ভূতে কিলায় না, চুপচাপ ছুটি শেষে চলে যাবি, মন দিয়ে কাজকর্ম করবি। মানে কি মা? আমি আর দেশের বাইরে যাব না, আমি এটা ঠিক করেছি, আমি দেশে থাকব। এতে তো তোমার খুশি হওয়া দরকার, তাই না মা? তাসলিমা বানু ইরহানের কথায় হকচকায়। আরও কিছু বলতে নিবে তখনই ইরহানের ফোনটা বেজে ওঠে। ইরহান কথা থামিয়ে ফোন হাতে তুলে দেখে বিদেশ থেকে সে যে কোম্পানিতে কাজ করে সে কোম্পানির ম্যানেজার তাকে ফোন দিয়েছে, হয়তো জরুরি কিছু বলবে। তাই ইরহান বলে আমি একটু আসছি, বলেই নিজের রুমে চলে যায় কথা বলার জন্য। তাসলিমা বানু এই সুযোগেই জ্যোতির কাছে এগিয়ে আসে। জ্যোতি এতক্ষণ একটা কথাও বলেনি, চুপচাপে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। তাসলিমা বানু জ্যোতিকে উদ্দেশ্য করে বলে ওঠে, নিজের স্বামীকে বোঝাও মেয়ে, এমন বোকামো করতে বারণ করো। দেশে কিছুই করতে পারবে না, বিদেশি ডলার কামাবে, দেশে আর কয় টাকা পাবে? নুন আনতে পান্তা পুরাবে, কিন্তু ওই দেশে ফিরে গেলে রানীর হালে তুমি থাকতে পারবে। ভালো করে বোঝাও, নয়তো পস্তাতে হবে, খুব ভালো হবে না। এর জন্য আগেই বলছি, চুপচাপ বলো, আমি যা বলছি তা যেন মেনে নেয়, নয়তো এই তাসলিমা বানু কী করতে পারে তা তোমাদের ধারণারও বাইরে। জ্যোতি তাসলিমা বানুর দিকে তাকিয়ে আছে। আমার কথা মতো চললে সব কিছুই ঠিক থাকবে, নয়তো সব উলট পালট হয়ে যাবে। এমন কিছু করব না যা তোমরা কিছু বলতে পারবে আর না কিছু করতে পারবে। শুধু চুপচাপ দেখা ছাড়া আর কিছুই করতে পারবে না। ভালো আছি, ভালো থাকতে দাও, খারাপ হতে বাধ্য করো না। এতদিন সব কিছু চলছে তেমনভাবেই যেন সব কিছু চলে। আমি আর আমরা ভালো থাকলে তোমরাও ভালো থাকবে, তাই আগে থেকে সাবধান করছি। তুমি বোঝাও ইরহানকে, দেশে এসেছে থাকুক, ছুটি শেষ হলে যেন আবার ফিরে যায়, নয়তো আফসোসের আর শেষ থাকবে না। কথায় আছে না, অতি বার বেরো না, জোরে পড়ে যাবে। যদি আবার মুখ খোলে, কেন উনি দেশে থাকলে আপনার কি সমস্যা? এটা তো আরও ভালো, ঘরের ছেলে ঘরে থাকবে, আপনার এই 2 ছেলে বাড়িতে থাকবে, উনি কেন গিয়ে দূরে পড়ে থাকবে? যা জানো না তা নিয়ে কথা বলবে না। জানতাম না তো, এখন সব কিছু জানতে পারতেছি, খুব ভালো করে জানতে পারছি। নিজের ছেলেদের সময় 16 আনা, উনি নিজের পেটে ছেলে না বলে 1 আনাও না, তাই না? নকল শাশুড়ি আম্মা, ভুলে যেও না মেয়ে, আমি তোমার কি হই, সম্মান দিয়ে কথা বলবে। আর এটাও ভুলে যেও না, এবারের বউ হয়ে আসতে পেরেছ আমার বদলতে, তাই বুঝে শুনে কথা বলবে। আমি ইরহানের বউ করে না আনলে তো কোনো রিক্সাওয়ালার ঘরেও জায়গা হতো না। অল্প পানির মাছ এখন বেশি পানিতে পড়ে লাফালাফি করছো। আমি যা বলি তা চুপচাপ শুনবে, আমি যা বলি তাই করবে, নয়তো এই বাড়ির ভাত জুটবে না কপালে। বলে যেও না, আমার পছন্দ করে আনা মেয়ে তুমি, সেটাই তো। আমাকে পছন্দ করে নিজের ভালো করতে গিয়ে খারাপ করে ফেললেন। ভুল জায়গায় সঠিক মানুষটাকে পছন্দ করে এনেছেন। কথায় আছে না, পরের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকেই পড়া লাগে। তাসলিমা বানু জ্যোতিকে কিছু বলতে নেবে, তার আগেই ইরহান ওই জায়গায় উপস্থিত হয়। মোবাইলটা পকেটে ঢুকাতে ঢুকাতে তাসলিমা বানু জ্যোতির দিকে ব্রু কুঁচকে তাকায়। আমি 2 দিনের ভিতরে শহরে যাব, আমার পরিচিত লোক আছে, সেখানে সেও ব্যবসা করে, তার সাথে আলাপ আলোচনা করে যেটা করলে সুবিধা হবে সেটাই করব। তোমার অ্যাকাউন্টে গত মাসে যে টাকাগুলো পাঠিয়েছি সে টাকাগুলো ব্যবসা করার পরিকল্পনা করে পাঠিয়েছি। কথাগুলো বলেই ইরহান তাসলিমা বানুর মুখের দিকে তাকায়। তাসলিমা বানু থম মেরে দাঁড়িয়ে আছে। কি হলো মা? আশা করি বুঝতে পারছো আমি কি বলছি। গত মাসে যে টাকাগুলো পাঠিয়েছিলি সে টাকাগুলো নেই ইরহান। নেই মানে কি? 3 লাখ টাকা নাই হয়ে গেল কি করে? কি করছো মা এত টাকা দিয়ে? আমার জানা মতে তো কোনো কিছু করনি। টাকাগুলো ইমন আর ঈশান নিয়েছিল। ওরা কেন আমার টাকা আমার অনুমতি ছাড়া নেবে? এত টাকা দিয়ে ওদের কী কাজ? কী করেছে টাকা দিয়ে? সারাদিন তো শুয়ে বসেই কাটে ওদের।
আর আমি তো ওদের খরচের জন্য আলাদা করে টাকা দিতামই। ওখান থেকে কেন আবার টাকা নিয়েছে ওরা? ইরহানের কথা শুনে ঈশান কিছু বলতে নিবে, তার আগে ইমন আটকে দেয়। ঈশান রাগে ফুঁসছে, এমনিতে তার মাথা গরম, বেশ করেছে শুয়ে বসে খায়, এটা ইরহান বলবে কেন? ঈশান ইমনের দিকে ফুঁসতে ফুঁসতে তাকায়। এমন আস্তে আস্তে করেই বলে, চুপ থাক ভাই, মাথা গরম করিস না, ঠান্ডা রাখ মাথা, মায়ের উপর ভরসা রাখ, যা বলার মাকেই বলতে দে। তুই এখন কিছু বলতে গেলে বা বাড়াবাড়ি করলে হিতে বিপরীত হবে। আমাদের মা যথেষ্ট বুদ্ধিমতী, আমাদের থেকে ভালো বুঝে কী করলে আমাদের ভালো হবে, উনি সেটাই করবেন, তুই ভরসা রাখ। ঈশান ইমনের কথায় চুপচাপ শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে। তার এমনভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকতে মোটেও ইচ্ছে করছে না। ইচ্ছে করছে ইরহানকে গিয়ে কয়েক গা লাগিয়ে দিতে। ইরহান তাসলিমা বানুর দিকে তাকিয়ে আছে তার উত্তরের আশায়। তাসলিমা বানু বলে, ওর টাকাগুলো ইমন আর ঈশান একটা জায়গায় কেনার জন্য বায়না দিয়েছিল, কিন্তু লোকটা নকল দলিল দেখিয়ে টাকাগুলো নিয়ে পালিয়ে গেছে। আমার টাকা নিয়ে ওরা জায়গা কিনতে গেল, সেখানে গিয়ে ধোঁকা খেয়ে টাকাও হারালো, অথচ আমি কিনা কিছুই জানি না। একবার ওকে জানানোর প্রয়োজনও মনে করনি তোমরা? বাহ, বলে ইরহান হাততালি দেয়। এতগুলো টাকা ওরা নিয়ে গেছে ভালো কথা, সেটা যে ধোঁকা খেয়ে হারিয়েও এসেছে সেটাও কি আমার জানার অধিকার ছিল না মা? তুই তো এ ব্যাপারে থাকিস না ইরহান, আর আমি অবাক হচ্ছি এটা ভেবে যে এরপর তুই আমার কাছে কৈফিয়ত চাইছিস। একদিনই এত উন্নতি হয়ে গেছে তোর, এসব নিশ্চয়ই তোর বইয়ের জোরে করেছিস তাই না? এর মধ্যে জ্যোতিকে কেন টানছ মা? ও তো কিছুই বলেনি, আর আমি কৈফিয়ত চাইছি না, এটা জানা আমার অধিকার আছে। এত কষ্ট করে টাকা রোজগার করে যদি শুনি সেই টাকা অন্যরা নিয়ে গেছে, তাহলে নিশ্চয়ই এটা শুনে আমার ভালো লাগবে না। সে যাই হোক, এই টাকাগুলো তো আর ফেরত আসবে না, অ্যাকাউন্টে তো আরও টাকা আছে, ওইখান থেকে নিয়ে কাজ শুরু করব। ওইখান থেকে দাও, স্যাকে সাইন করে দাও, কাল সকাল সকালে আমি বের হব, ওইখান থেকে আসার সময় উঠিয়ে নিয়ে আসব। ইরহান মায়ের কথা শোন, এসব ব্যবসা বা দেশে কাজ করার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। দেখলি তো মানুষ কীভাবে ঠকায়, আর এসব করে যে সফল হবি তাও তো না, শুধু শুধু কোনো টাকাগুলো কেন নষ্ট করবি? আমার অবাধ্য তো তুই ছিলি না কখনো ইরহান, তাহলে আজ কেন আমার কথা শুনছিস না? যা বলছি ঠান্ডা মাথায় ভাব। ইরহান তার মায়ের দিকে তাকায়, তারপর এসব কথার পাত্তা না দিয়ে বলে ওঠে, চেক বইটা কোথায় আছে মা? তাসলিমা বানু রাগী চোখে ইরহানের দিকে তাকায়। নিশ্চয় তোমার রুমে, আমি খুঁজে নিয়ে আসছি। বিছানার পাশে রাখা টেবিলের ড্রয়ারে নিশ্চয়ই আছে, ওইখানেই তো কাগজপত্র রাখো। বলে ইরহান তাসলিমা বানুর রুমে চলে যায়। এদিকে তাসলিমা বানু জোরে জোরে ইরহানকে ডাকছে। ইরহান, অনেক হয়েছে, অনেক বাড়াবাড়ি করছিস, এর ফল কিন্তু ভালো হবে না। এরপর আমি যা করব সেটা তুই কল্পনাও করতে পারবি না। এতদিন যেটা না করেছি এখন আমি সেটাই করব। ঈশান আবার তার মায়ের সাথে রেগে রেগে বলে, ওকে এত তেল মেরে কেন বোঝাচ্ছ মা? সে কি তোমার কথা শুনছে? দেখছ কত বড় সাহস, আমাদের সাথে উঁচু গলায় কথা বলে। ইচ্ছে তো করছে কয়েকটা লাগিয়ে দেই, ইমন ভাইয়ের জন্যই পারিনি। মা, তুমি এখনো চুপ করে থাকবে? কোনো ব্যবস্থা নেবে না? টাকা রোজগার করে সাপের পাঁচ পা দেখেছে, দেখেছ 2 দিনে কীরকম রং পাল্টে ফেলেছে। আগে তোমার কথায় উঠতো আর বসতো, তুমি এত করে বলতেছো তোমার কথা শুনেছে। এসব টাকা পয়সাও রোজগার করলেও এখন এসবের প্রতি ওর কোনো অধিকার নেই। তুমি কিছু করো মা, এদের আর আমার সহ্য হচ্ছে না। ইচ্ছে করছে গাড় ধাক্কা দিয়ে বিদায় করে দিতে। এই ঈশান, মুখ সামলে কথা বলবে বলে দিলাম, বলে যেও না কাকে কি বলছো। যার টাকায় জীবন চলে তাকে এসব কথা বলার সাহস পাও কোথায় থেকে তুমি? নিজে তো 2 টাকাও রোজগার করার মুরত নাই, আবার বড় বড় কথা বলছো। যে প্লেটে খাও সেই প্লেটে ফোঁটা করতে একবারও ভাবনি? সিসি, লজ্জা হওয়া দরকার, আরেকজনের গাড়ে চড়ে খাচ্ছ। এমনিতেই তো মুখ লুকিয়ে চলার কথা, আবার সে গলা উঁচিয়ে কথা বলে। 1 পয়সা কমানোর জন্য যার কাম্য নেই সে এত বড় কথা বলে মানুষ শুনে হাসবে। বেহাইয়া নির্লজ্জ পুরুষ, ঘরে চুরি করেই বসে থাকো। বলে জ্যোতি ঈশানের দিকে রাগে চোখে তাকায়। জ্যোতির কথাগুলো ঈশানের শরীরে যেন গরম তেলে পানি পড়ার মতো লাগে। এমনিতে রাগে মাথা ফেটে যাচ্ছে, তার উপর জ্যোতি এসব বলায় তার নিজের নিয়ন্ত্রণ রাখতে পারে না ঈশান। জ্যোতির দিকে তেড়ে যেতে যেতে বলে, ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাকে কথা শোনাস? বলে হাত উঁচিয়ে জ্যোতিকে সর মারতে যায়। হুট করে ঈশান এগিয়ে আসায় জ্যোতি চোখ বন্ধ করে ফেলে। চোখ বন্ধ অবস্থাতে ঠাস করে চোট দেওয়ার আওয়াজ হয়, কিন্তু সেটা জ্যোতির গালে না। জ্যোতির চোখ পিটপিট করে তাকিয়ে দেখে ইরহান ঈশানের হাত মুচড়ে ধরে দাঁড়িয়ে আছে। চটটা যে ইরহান ঈশানের গালে দিয়েছে সেটা আর বুঝতে বাকি নেই। ইরহান ঈশানের হাত আরও জোরে মোচড় দিয়ে ধরে বলে, তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি, তুই আমার বউয়ের গায়ে হাত তুলতে চাস? এখন যে চটটা মারলাম না তোকে, এটা আরও আগে মারা উচিত ছিল। ওর দিকে যেখানে চোখ তুলে তাকানোর কথা না, সেখানে তুই ওর গায়ে হাত তুলতে চাস?
আমার টাকায় বসে বসে খেয়ে তো শুধু ব্রয়লার মুরগির মতো ফুলেছিস। এই শক্তি নিয়ে তুই জ্যোতিকে মারতে আসিস? আমার হাত দেখেছিস? খেটে খাওয়া মানুষের হাত। এই হাত যেমন আদর স্নেহ দিতে জানে, তেমনি অন্যকে শাস্তি দিতেও জানে। বলে ইরহান ঈশানকে একটা জোরে ধাক্কা মারে। ঈশান ছিটকে গিয়ে কয়েক হাত দূরে পড়ে যায়। আকস্মিক এমন কাণ্ডে সকলে বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছু সময়ের জন্য প্রতিক্রিয়া দেখাতে যেন ভুলে গেছে। ইরহানের কাছ থেকে কেউই এমন কিছু আশা করেনি। শান্তপ্রিয় চুপচাপ স্বভাবের ছেলেটা এমন কিছু করতে পারে সকলের ধারণারও বাইরে। ইরহান তখনও তাসলিমা বানু, ইমন, ঈশানের সাথে জোর গলায় কথা বলতো না। ওদের সাথে তেমন কোনো কথাই হতো না। হয়তো ওদের জানা নেই দেওয়ালে পিঠ থেকে গেলে মানুষ ঘুরে দাঁড়ানোর জন্য একটা শেষ চেষ্টা হলেও করে। ইরহান তার ব্যতিক্রম নয়। ইরহান বুঝে গেছে মানুষকে যত ছাড় দিবে সে গাড়ে ছেড়ে বসবে। ইরহানের ধাক্কায় ঈশান হাতের কনুইতে ব্যথা পায়। এমনিতে হাত মুচড়ে ধরায় ব্যথা পেয়েছিল, তার উপর আবার কনুইতে ব্যথা পেয়েছে। তাসলিমা বানু আর ঈশানের বউ দিনে গিয়ে দৌড়ে ঈশানের কাছে যায়, হাত ধরে তুলে বসায়। তাসলিমা বানু আবার গর্জে উঠে, ইরহান তুই আমার ছেলের গায়ে হাত তোলার সাহস পেলি কোথা থেকে? ইরহান নির্বিকারভাবে জবাব দেয়, যেভাবে তোমার ছেলে আমার বউয়ের গায়ে হাত তোলার সাহস পেয়েছে ঠিক সেইভাবে। আমার বউকে কেউ চোখ রাঙালেও বরদাস্ত করবো না আমি। সেই জায়গায় ও তার গায়ে হাত তোলার সাহস দেখিয়েছে, একটু শাস্তি তো পাও নাই, যদিও এটা কমই ছিল। প্রথমবার বলে ছেড়ে দিলাম। বাহ, এই পকিট নিয়ে একদিনে এসে পুরো তোমাকে পাল্টে দিল। বেশ জাদু জানে মনে হচ্ছে। আমার বউ আগে কোথায় ছিল, কেমনভাবে ছিল সেটা বলে যাও। সে এখন ইরহানের বউ, সেটা মাথায় ঢুকাও। তাই বারবার তাকে পকিন্নি বলে সম্বোধন করবে না। তুই আমার ছেলেকে আঘাত করে একদম ঠিক কাজ করিসনি। সেকে সাইন করা তো দূর, তুই একটা কানা করিও পাবি না। ব্যাংকের টাকা পয়সা জায়গা জমি সব আমার নামে। আমার নামে যেহেতু সব পেলে আমার পেটে সন্তান পাবে। তুই আমার কেউ না, তাই তুই কিছু পাবি না। আমি তোকে কিছুই দিব না। এই বাড়িটা দেখেছিস? এটা কিন্তু তোর বাবার জায়গা নয়। অবশ্য তোর টাকা দিয়ে তোর বাপের বাড়ির পাশে রমেশ ভাইয়ের জায়গা কিনে তারপর সেখানে করা হয়েছে, তোর নিশ্চয় জানা আছে। আর এই জায়গাটাও আমার নামে। তোর কোনো অধিকার নেই। এই বাড়ির একটা ইটের প্রতিও তোর কোনো অধিকার নেই। তাই আমি তোকে এই বাড়িতে থাকতে দিব না। নিজেদের ব্যবস্থা নিজেরা করে নে। না করেছিলাম বেশি বাড়াবাড়ি করিস না। শুনিসনি তুই আমার কথা? আমার কথা মতো চললে সব ঠিকই থাকতো। অন্তত এই বাড়িতে মাথা গোঁজার ঠাঁই পেতি। এখন সেটাও পাবি না। নিজের রাস্তা নিজে দেখ। আজ আজ রাতের মধ্যে যা বেরিয়ে আমার বাড়ি থেকে। তোদের মুখটা আমি দেখতে চাই না। বিয়ের পর থেকে অনিচ্ছা সত্ত্বেও তোকে সহ্য করে গেছি। ওই বুড়োর জন্য কিছু বলতে পারতাম না, চুপ থাকতে হতো আমায়। তারপর বুড়োটা মরেছে, আমার জ্বালা জড়িয়েছে। তোকে আমার চোখের সামনে থেকে দূরে পাঠানোর জন্য বিদেশ পাঠিয়ে দিলাম। চেয়েছিলাম তুই সারা জীবনে ওখান থেকে যা, কিন্তু তুই তো আমার সব পরিকল্পনা শেষ করে দিলি। আমার সবচেয়ে বড় ভুল ছিল তোকে বিয়ে করানো। তাও করিয়েছি নিজের ভালোর জন্যই। এই মেয়েটাকে পছন্দ করেছিলাম, কিন্তু না, এই মেয়েটাই আমার সব শেষ করে দিল। আজকের ভিতরে চলে যাবি। তোর বাবার সম্পত্তিতে ভাগ পেলেও তোর নিজের টাকা দিয়ে কিনা কোনো কিছুতে তুই এক বিন্দু পরিমাণও ভাগ পাবি না। চলে যা। মগের মূল্যক নাকি? নাকি শাশুড়ি আম্মা, আপনি বললেই কি আমরা চলে যাব? এত সোজা? যার বাড়ি যার ঘর তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছেন? আপনার কথা আমরা এত সহজে মেনে নিব নাকি? একদমই না। আমরা কেন যাব? গেলে না নিজেরা চলে যান। কেমন নির্লজ্জর মতো কথা। জ্যোতির কথায় তাসলিমা বানু চিল্লিয়ে বলে ওঠে, এই মেয়ে একদম আমার সাথে এমনভাবে কথা বলবে না, নয়তো আমার থেকে খারাপ আর কেউই হবে না। এমনিতেও আপনার থেকে খারাপ আর কেউ নাই এদেশে। এদেশে কেন, পুরো পৃথিবীতে নেই। এত চ্যাটান চ্যাটান কথা না বলে বের হও আমার বাড়ি থেকে। রাস্তায় গিয়ে কুকুর বিড়ালের মতো সংসার পাতো, তাহলে 2 দিনের ভিতর সব তেজ শেষ হয়ে যাবে। আমি তো আমার তেজ শেষ করার জন্য আসিনি নকল শাশুড়ি আম্মা, আপনার তেজ কমানোর জন্য এসেছি। ইরহান, এই মেয়েকে নিয়ে বিদায় হ তুই। আমি তোদের সহ্য হচ্ছে না আমার। তোদের দেখলে শরীরে যেমন আগুন জ্বলছে, তোদের মুখও আমি দেখতে চাই না। আমরা তো যাব না নকল শাশুড়ি আম্মা, দেশে আইন কানুন আছে, ভুলে যাবেন না। আপনি সব নিজের নামে করে নিলেই তো হলো না। আর গ্রামে মেম্বার চেয়ারম্যানও রয়েছে, তাদের কাছে গেলেই আমরা আমাদের সব কিছু ফিরে পাবো। জ্যোতির কথা শুনে সকলে উচ্চস্বরে হেসে দেয়। মেম্বার চেয়ারম্যান কি করবে? এখন মুখের কথায় কিছুই হবে না, এখন কাগজপত্রই কথা বলে। আর এখন মেম্বার চেয়ারম্যান টাকা বোঝে, টাকা দিলে পোল্টি মারতে 2 সেকেন্ডও নেবে না। যার টাকা আছে তারা তার কথাই বলবে। বলেই ইমন হাসতে থাকে। পৃথিবীটা টাকার গোলাম, টাকা আছে সবই আছে, তোমাদের কথার মূল্য কেউ দিবে না। হয়তো কয়েকজন এসে হাহুতাশ করে সান্ত্বনা দিবে, এই ব্যতীত কিছুই করতে পারবে না। যদি শরীর জ্বালা করছে এদের কথা শুনে। এতটুকু জীবনে অনেক মানুষ দেখেছে, কিন্তু এদের মতো খারাপ আর কাউকে দেখেনি। এরা সব সীমা অতিক্রম করে ফেলেছে।
জ্যোতির ইচ্ছে করছে সব ভেঙে গুঁড়িয়ে দিতে। নিজের রাগকে সামলে ইরহানের দিকে চোখ তুলে তাকায়। ইরহান এদের কথা শুনতে পেরেছে কিনা জানে না জ্যোতি, কি যেন এক মনে ভাবছে। জ্যোতি আবার ইরহানের হাত জাকিয়ে বলে, আপনি চুপ করে আছেন যে, কিছু বলছেন না কেন এদেরকে? জ্যোতির ধাক্কাতে ইরহানের হুঁশ আসে। জ্যোতি রুমে গিয়ে আমার সব কিছু গুছিয়ে নাও। মানে কি বলছেন আপনি এসব? আপনার কি মাথা ঠিক আছে? আপনি সত্যি নিজে সব কিছু ছেড়ে এদের কথা এদের সব কিছু দিয়ে চলে যাবেন? তোমাকে যা বলেছি তুমি গিয়ে তাই করো। কিছুই করব না, কোথাও যাব না। আমরা কেন যাব? গেলে ওরা যাবে, আপনিও কোথাও যাবেন না, আমিও কোথাও যাব না। জ্যোতি, আমি কি বলেছি তোমার কি কানে যায়নি? কথাটা বেশ তীব্রভাবে বলল ইরহান। জ্যোতি আর কিছুই বলতে পারেনি। সলসল চোখে একবার ইরহানের মুখের দিকে তাকিয়ে চলে যায়। ইরহানের কথায় সকলের মুখে হাসি ফোটে। তাসলিমা বানু বলে ওঠে, যাক, এবার একটা কাজের কাজ করেছিস। মাথায় দেখা যায় বুদ্ধি আছে। শুধু শুধু ঝামেলা করে কিছু লাভ হতো না। তোর বুঝে গেছিস? চাইলে আজকে রাতটা থেকে যেতে পারিস। আমি আবার এতটাও নির্দয় নই, বুঝলি? মা ডেকেছিস, এতটুকু তো করতেই পারি তোর জন্য। আপনাকে আমি মা নামক পবিত্র স্থান দিয়েছি ভাবতেও আমার লজ্জা লাগছে। সীমা শব্দটাকে আমি এতদিন অপমান করে এসেছি। তাসলিমা বানু মা হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। আজ আমি ইরহান একটা কথা বলে যাচ্ছি তাসলিমা বানু, যাদের জন্য আজ আমার সব কিছু কেড়ে নিয়ে আমাকে নিঃস্ব করলেন না, সে তারাই একদিন আপনাকে তাদের জীবন থেকে ভিখারির মতো তাড়াবে। এই ইরহানকেই আপনার একদিন কাজে লাগবে। সেদিন কিন্তু আপনাকে আমি ফিরিয়ে দিব না, কারণ আমার মনটা আমার জন্মদাত্রী মায়ের মতোই উদার। উদাহরণ দেওয়ার নিশ্চয়ই দরকার নেই। এই যে যেমন আজ সব আপনাদের দান করে দিলাম, এতদিন গুড়ির লাটাই নিজের হাতে শক্ত করে সুতো নিজের হাতে রেখে উড়ালাম। সেই গুড়ি যখন বেসামাল হয়ে সুতো দিয়ে আমার হাত কাটায়, তাহলে সেটা ধরে রাখার আর আমার কোনো দায় নেই। কেটে দিলাম সুতো, এখন যত উঠতে পারে উড়ুক। জ্যোতি, আসো, তোমাকে তোমার দাদির কাছে দিয়ে আসি। কথাটা বলেই ইরহান রুমে ঢুকে জ্যোতির পাশে গিয়ে দাঁড়ায়। জ্যোতির রাগ উঠে যায় ইরহানের মুখে কথাটা শুনেই। চিল্লিয়ে বলে ওঠে, কি বললেন আপনি? ওরে বাবা, আস্তে, এত রেগে যাচ্ছ কেন জ্যোতি রানী? রাগার মতো কথা বলবেন তো, রাখবো না তো কী করব? কথাটা বলে জ্যোতি তার কাজে আবার মন দেয়। এখনও ফুপাচ্ছে মেয়েটা। ইরহান জ্যোতির মুখের দিকে তাকিয়ে আছে। মাত্র ইরহান রুমে আসে, দরজার পাশে এসে দেখে জ্যোতি এক হাতে চোখের পানি মুছে আরেক হাতে সব কিছু গুছগাছ করে ব্যাগে নিচ্ছে। তাই ইরহান খাচ্ছে। ইচ্ছে করে জ্যোতিকে তার দাদির কাছে দিয়ে আসার কথা বলেছে জ্যোতিকে রাগানোর জন্য। জ্যোতি এক মনে তার কাজ করে চলছে। ইরহানের দিকে ফিরেও তাকাচ্ছে না, আর না ইরহানের সাথে কোনো কথা বলছে। ইরহান বুঝতে পারছে জ্যোতি তার সিদ্ধান্তে প্রচুর কষ্ট পাচ্ছে। ইরহান জ্যোতিকে ডাকে, জ্যোতি এদিকে আসো তো, কথা আছে। জ্যোতি তবুও ইরহানের কথা শুনে না, না ডাকে সাড়া দেয়। সে তাড়াতাড়ি তার কাজই করছে। ইরহান জ্যোতির একটা হাত টান দিয়ে জ্যোতিকে নিজের সামনে এনে দাঁড় করায়। জ্যোতি ইরহানের হাত থেকে নিজেকে ছাড়া পাওয়ার জন্য মোছড়ামুছড়ি করে। প্রায় অনেক সময় করার পরও যখন ছাড়াতে পারলো না, তখন হাল ছেড়ে দেয়। চুপ করে মুখটা অন্যদিকে ঘুরিয়ে রাখে। জ্যোতির কাণ্ডে ইরহান মিটপিট করে হাসে। কি হলো জ্যোতি রানী, শান্তি শেষ? এতটুকুতে হাঁপিয়ে গেলে বুঝি? তোমার মতো ফুসকে মেয়েকে কিছু একটা করে ঠিক খাওয়াতে পারবো। ইরহান জ্যোতির থুতনিটা তুলে নিজের দিকে ফিরিয়ে বলে, জ্যোতি রানী, আমার দিকে তাকাও। এত সময় ইরহানের কথায় রসিকতা থাকলেও এখন নেই। জ্যোতি ইরহানের দিকে চোখ তুলে তাকায়। আমার উপর কি খুব রাগ হচ্ছে? জানি না। রাগ হলে এই যে এই অদম তোমার পাশে দাঁড়িয়ে আছে, যা শাস্তি দেওয়ার দিয়ে নিজের রাগ কমিয়ে ফেলো। নিজের ভিতর রাগ পুষে রাখতে নেই। এটা খুবই মারাত্মক জিনিস। একটা মানুষকে ধ্বংস করতে তার রাগই যথেষ্ট। আপনাকে আমার রাগ নিয়ে না ভাবলেও চলবে। কি বলবেন বলুন। আমি যে সিদ্ধান্তটা নিয়েছি না, অনেক ভেবেচিন্তে নিয়েছি। এমনিতেও এই লোকগুলোর সাথে থাকলে ভালো মানুষও অসুস্থ হয়ে যাবে। মানসিকভাবে এক সেকেন্ডের জন্য এদের শান্তি পাওয়া যাবে না। এরা অসুস্থ মস্তিষ্কের লোক। এদের সাথে আমাদের একদমই থাকা ঠিক হবে না। অতিরিক্ত টাকালোভী মানুষগুলো খুব ভয়ঙ্কর হয়। এরা টাকার জন্য কোনো পাপ কাজ করতেও পিছু পা হয় না। আমি চাইলে অনেক কিছুই করতে পারতাম, কিন্তু এসব করতে আমার মন সায় দিচ্ছে না। এরা অনেক বুদ্ধি করে সব কিছু করেছে। আমি যে অ্যাকাউন্টে টাকা পাঠাতাম, কিছুদিন আগে কি একটা সমস্যার কথা বলে অ্যাকাউন্ট থেকে সব টাকা তুলে আরেক অ্যাকাউন্টে জমা রেখেছে। জায়গার জমি সবই তো ওই মহিলার নামই করেছে। এসব করতে গেলে অনেক ঝামেলা পোহাতে হতো। তাও সব ফিরে পেতাম কিনা সঠিক জানা ছিল না। এসব করতেও অথবা টাকা পয়সার প্রয়োজন। টাকা ছাড়া মানুষ এক পাও এগোবে না। এতদিন ভালোবাসা পাওয়ার আশায় এতটাই কাতর ছিলাম, এতে ছলনা ধরতে পারিনি। আমার বাবা হয়তো গরিব ছিলেন, কিন্তু আমাদের গ্রামে ওনার অনেক সম্মান ছিল। সকলের প্রিয় ছিলেন তিনি।
এসব করলে মানুষ কি বলবে? আমার বাবার রেখে যাওয়ার সম্মান ধুলোয় মিশে যাবে। ওই লোকটা তো কোনো দোষ নেই। আমার ভাবতেও ঘৃণা লাগছে, ওই অমানুষগুলোর শরীরে আমার বাবার রক্ত বইছে। আমার বাবার সন্তান হয়েও দুইটার একটাও আমার বাবার মতো হয়নি। সব ওই তাসলিমা বানুর বৈশিষ্ট্যই পেয়েছে। এদের মুখ দেখতেও আমার ইচ্ছে করছে না জ্যোতি। আমি এখানে থাকলে দম বন্ধ হয়ে মরে যাব। আমার এসব কিছু চাই না। আমার বিলাসিতা লাগবে না। আমার শান্তির দরকার। আমি কোনো প্রতিবাদ না করায় আমাকে তোমার কাপুরুষ মনে হচ্ছে, তাই না? খারাপের সাথে আমিও খারাপ হতে চাই না। কেউ কখনো কাউকে ঠকিয়ে বেঁচে থাকে না। একদিন না একদিন সেটার ফল ঠিক ভোগ করবে। আমি সব আল্লাহর উপর ছেড়ে দিলাম। উনি এদেরকে শাস্তি দিবে, হয়তো 2 দিন পর, নয়তো 2 বছর পর। কোনো না কোনো দিন ঠিকই শাস্তি পাবে। একদিন ঠিক ডানা ভেঙে পড়বে, দেখো। একটা কথা আছে জানো তো, পিপিলিখার পাখা গজায় মরিবার তরে। যদি ইরহানের কথাগুলো মন দিয়ে শুনছে, মনে মনে ভাবে লোকটা এত ভালো কেন। তাই ঠিক করে না, ইরহান যা বলবে তাই মেনে নিবে সে। যদি চুপচাপে আবার সব গোছানোর কাজে মন দেয়। এদিকে তাসলিমা বানুকে ঘিরে গোল বৈঠকে বসিয়েছে বাড়ির সকলে। ঈশান হাতে মলম লাগাতে লাগাতে বলে, অবশেষে বিনা ঝামেলায় আপদ বিদায় হতে যাচ্ছে। আমি ভাবলাম সহজে সব ছেড়ে দিতে রাজি হবে না, হয়তো বুঝে গেছে ঝামেলা করে কোনো লাভ নেই, তাই চুপচাপই চলে যাচ্ছে। এখন শুধু টাকা দিয়ে আয়েশ করে জীবন চলবে। তাসলিমা বানু চুপচাপই বসে আছে, কোনো কথা বলছে না। ইমন তাসলিমা বানুকে লক্ষ্য করেই বলে, মা তুমি চুপচাপ বসে আছো যে? তোমার তো এখন খুশি হওয়ার কথা। তাসলিমা বানু ছেলেদের দিকে তাকিয়ে বলে, তোরা এবার নিজেদের রুমে যা, আমি একটু বিশ্রাম নিব। তাসলিমা বানুর কথায় সকলে সম্মতি জানিয়ে চলে যায়। তাসলিমা বানু চোখ বন্ধ করে শুয়ে থাকে। জ্যোতির গোছগাছ সবই শেষ, তেমন কিছু নেওয়ার নেই। কী বা নেবে? নিজের 2টা জামা, ইরহানের জামা কাপড় ও প্রয়োজনীয় কাগজপত্র কয়েকটা। জ্যোতি সব ঠিকঠাক মতো নিয়েছ? আমার পাসপোর্ট আর কাগজপত্রগুলো ভালো করে আবার চেক করে দেখো তো নিয়েছো কিনা। পরে যেন আবার এখানে পা রাখতে না হয়। আমি আর চাই না এখানে পা রাখতে। জ্যোতি আবারও সব কিছু চেক দিয়ে বলে, নিয়েছি। ওকে, তো চলো জ্যোতিরাঙ্গি, এবার বেরিয়ে পড়ি। কথাটা বলেই ইরহান হাত বাড়িয়ে দেয়। জ্যোতি ইরহানের হাতটা শক্ত করে ধরে বলে, কোথায় যাব আমরা বোকা পুরুষ? দেখি কোথায় যাওয়া যায়। ভাবতেছি গাছতলা গিয়ে থাকবো বউকে নিয়ে, তারপর খড়কুটো জোগাড় করে বাসা বানাবো। খড়কুটোর বাসা, দারুণ হবে না ব্যাপারটা? আমার আর জ্যোতি রানীর খড়কুটোর বাসা। জ্যোতি ইরহানের দিকে অপলক তাকিয়ে আছে। ইরহান জ্যোতির চাহনি দেখে বলে, কী ব্যাপার, তুমি কি আমার খড়কুটোর বাসাতে থাকতে রাজি না? বলতে পারো, তাহলে তোমাকে তোমার দাদির কাছে পাঠিয়ে দেই। জ্যোতি ইরহানের পেটে সিমকি কেটে বলে, একদম মেরে দিব বোকা পুরুষ। আমাকে কোথাও দিয়ে আসার চিন্তাও মাথায় আনলে। বোকা পুরুষ কোথাকার, সবসময় আপনার বোকামি আমি সহ্য করবো না বলে দিলাম। ইরহান জ্যোতির দিকে তাকিয়ে বলে, আমার বোকামিতে যদি তোমার ভালোবাসার শাসনগুলো পাওয়া যায়, তাহলে আমি সারা জীবন তোমার বোকা পুরুষ হয়েই থাকতে রাজি। আমার বোকা পুরুষ হয়ে আমার কাছেই থাকেন। এরপর অন্য কারো কাছে বোকামির পরিচয় দিলে মাথা পাঠিয়ে দিব। আপনার এই দয়ালু মনোভাব যেন আজই শেষ হয়। এরপর নিজের ব্যতীত অন্য কারো কথা আগে ভাববেন না। ইরহান মাথা নাড়িয়ে সম্মতি দেয়। তারপর ইরহান এক হাতে ব্যাগ আর এক হাতে জ্যোতির হাত আবদ্ধ করে বেরিয়ে আসে সেই বাড়ি থেকে। বর্তমানে ইরহান ও জ্যোতি একটা ঘরের সামনে দাঁড়িয়ে আছে। জ্যোতি ঘরটার দিকে ভালো করে তাকিয়ে বলে ওঠে, বোকা পুরুষ, এটা তো। আর কিছু বলার আগে ইরহান বলে ওঠে, এটা তোমার আর আমার নতুন ঠিকানা। ইরহান জ্যোতির পাশে নিজের ব্যাগটা রেখে দেয়। তারপর জ্যোতির হাতটা আলগোছা দিয়ে ছেড়ে ঘরের দরজার সামনে এগিয়ে যায়। দরজার পাশে বসে পড়ে। কাঠের দরজার চৌকাঠের নিচ দিয়ে যে ফাঁকা জায়গাটা আছে, সেখানে হাত দিয়ে একটু ভিতরে ঢুকায়। জ্যোতি চুপচাপ ইরহানের কাজ দেখছে। ইরহান হাত দিয়ে দরজার নিচ থেকে কিছু একটা বের করে এনেছে। খুবই ছোট একটা জিনিস। জ্যোতি বুঝতে পারলো না কি সেটা। ইরহানের হাতের দিকে তাকিয়ে মাথা উঁচিয়ে দেখার চেষ্টা করলো জিনিসটা কি। জ্যোতির উখিঝুঁকি দেখে ইরহান নিজেই তার হাতে রাখা জিনিসটা জ্যোতির সামনে তুলে ধরে ভ্রু উঁচায়। একটা ছোট চাবি। বোকা পুরুষ, কিসের চাবি এটা? তোমার আর আমার খড়কুটোর বাসার চাবি এটা, বুঝলে? এই ঘরের চাবি। তারপর ইরহান চাবি দিয়ে খুব দ্রুত তালাটা খুলে ফেলে। দরজাটা না খুলে পিছনে ফিরে জ্যোতির দিকে তাকায়। তারপর কিছু একটা ভেবে বলে, আমি 2 মিনিট আসছি, তুমি একটু দাঁড়াও জ্যোতিরানী। এখানে দাঁড়াবে, ঘরে ঢুকবে না কিন্তু। জ্যোতি ইরহানকে মাথা নাড়িয়ে সম্মতি দেয়। ইরহান কয়েক কদম গিয়েও আবারও ফিরে তাকিয়ে বলে, তুমি আবার ভয় পাবে না তো জ্যোতিরানী? ইরহানের কথায় জ্যোতির মুখে হাসি ফুটে ওঠে। আরে বোকা পুরুষ, আপনি জানতো আমি একটু ভয় পাবো না। আপনার জ্যোতিরানী এত ভীতু না। ইরহান একটা হাসি দিয়ে চলে যায়। যদি ইরহানে যাওয়ার দিকে তাকিয়ে আশেপাশে চোখ বোলায়। রাত প্রায় অনেক হয়েছে। এদিকটাতে একটু অন্ধকার। এত সময় ইরহানের মোবাইলের আলো জ্বালানো ছিল, তাই সব দেখা গেছে। অন্ধকার দেখে হয়তো তার বোকা পুরুষটা ভেবেছে সে ভয় পাবে।
বেশি সময় অপেক্ষা করায় নিধান কিছু সময় পরেই ফিরে এসেছে। তবে এখন আর ইরহানের হাতে মোবাইলের আলো নেই। অন্ধকারে হালকা দেখা যাচ্ছে, মনে হচ্ছে ইরহানের হাতে কিছু একটা আছে, কিছু একটা এনেছে সে। তবে জ্যোতি বুঝতে পারল না ইরহান কী আনতে গিয়েছিল। আপনার হাতে কি পোকা পুরুষ? আমার রানীকে তার খড়কুটোর রাজত্বে বরণ করার জন্য কিছু একটা এখনই দেখতে পাবে। আমি কিন্তু একটু একটু ধারণা করতে পারছি কি হাতে। মিষ্টি ঘ্রাণটা নাকে লাগছে। ইরহান জ্যোতির কথার প্রতি উত্তরে কিছু না বলে দরজাটা কাঁধ দিয়ে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে যায়। জ্যোতি ইরহানের পিছন পিছন এগিয়ে যায় ঘরের ভিতর পা রাখবে। ঠিক সেই মুহূর্তে ইরহান বলে ওঠে, জ্যোতি 1 মিনিট, ঢুকো না। জ্যোতি ইরহানের কথায় বরকে যায়। কি করতে চাইছে কিছুই বুঝতে পারছে না। তার মধ্যে হুট করে চোখের সামনে আলো জ্বালায়। জ্যোতি চোখ মুখ উচকে ফেলে। তারপর কিছুটা স্বাভাবিক হয়ে চোখ পিটপিট করে তাকায়। ইরহান ঘরের বাতি জ্বালিয়েছে। তারপর ইরহান জ্যোতির সামনে এসে দাঁড়ায়। ইরহানের হাত ভর্তি বকুল ফুল। ফুলের মিষ্টি ঘ্রাণ এসে নাকে বারবার বাড়ি খাচ্ছে। এই ছোট্ট খড়কুটোর বাসাতে তার রানী সাহেবাকে স্বাগতম। ফুলগুলো ছিটিয়ে ইরহান জ্যোতির উপর ফেলে তারপর বলে, ভিতরে প্রবেশ করুন আমার গরিব রাজ্যের রানী সাহেবা। জ্যোতি মুচকি হেসে ইরহানের হাতটা ধরে ঘরের ভিতর আসে। তাই একটু ছোট্ট প্রয়াস চালালাম। এটা ছোট্ট না বোকা পুরুষ, এটা আমার কাছে মহামূল্যবান। যদি ঘরের চারপাশ খুব কিছু দেখতে থাকে। 2 রুমের ছোট একটা দোতলা ঘর। এটা সেই ঘরটাই যেটা এ বাড়িতে ঢুকতে সর্বপ্রথম জ্যোতি দেখেছিল। কে জানতো এটাই যে তার ঠিকানা হবে। এই বাড়িটা এই ঘর থেকে বেশ কিছুটা দূরে। এটা গেটের কাছাকাছি আর ওটা অনেকটা ভিতরে। তবে এই ঘরে উল্টো মুখী করা, এটা একটা ভালো ব্যাপার। ওই লোকগুলো যাওয়া আসা দেখতে হবে না। ঘরের ভিতর সংসারের প্রয়োজনীয় অনেক জিনিসে রাখা দেখা যায়। ছোট ছোট হাঁড়ি পাতিলও আছে। 2 বা 3 জনের সংসারের জিনিসপত্র সব কিছু খুব সুন্দর করে সাজিয়ে রাখা। তবে অনেকদিন মনে হয় কেউ প্রবেশ করেনি, তাই ধুলোবালি জমে আছে। জ্যোতি সব কিছু দেখার মাঝে হুট করে হাতে টান অনুভব করে। ইরহান জ্যোতির দিকে তাকিয়ে বলে, জ্যোতি, এটা আমার মায়ের ছোট্ট সংসার ছিল। এই ঘরটায় আমার মায়ের ছোঁয়া আছে। আমার বাবা মায়ের ভালোবাসার সংসার ছিল এটা। আমরা 3 জন এখানেই থাকতাম। আমার মা তার যত্ন ভালোবাসা দিয়ে ঘরটা সাজিয়েছিল। এসব জিনিসপত্র আমার মায়ের করা। বাবা যখন মাকে বিয়ে করে তখন বাবা তেমন কোনো কাজ করতো না। ছোটোখাটো কাজ করে দুজনের সংসার চালাতো। দাদা দাদি বাবার বিয়ের আগেই মারা গেছে। আত্মীয় স্বজনরা জোর করে বাবাকে মায়ের সঙ্গে বিয়ে দিয়ে দেয়, নয়তো কে দেখবে বাবাকে। আত্মীয়রা তো আর বাবার জন্য সব ছেড়ে এখানে পড়ে থাকবে না। আর বাবাকে ওদের সাথে নিয়ে যাবে সে সামর্থ্য ছিল না। তখন সময়টাই এমন ছিল, সকলের অভাবের সংসার। তাই সকলে পরে চিন্তা করে মাকে পছন্দ করে বাবার সাথে বিয়ে দেয়। বাবা রাজি হতে চায়নি, কারণ সে তখনও তেমন কিছুই করতো না। কি খাওয়াবে বিয়ে করে? একবেলা খাবার দিতে পারলে পরের বেলা দিতে পারবে কিনা সন্দেহ তার জন্য। পরে সকলে জোরাজুরিতে অবশেষে মাকে বিয়ে করে ঘরে আনে। তা আমার মা তারপর বাবার পাশে থেকে হাতে হাত রেখে এই সংসারটার হাল ধরে, সব কিছু করে। বিয়ের কিছুদিন খুব কষ্টে পার করে দুজন। তারপর বাবার কাজ হয়, দিন ঘুরতে থাকে, ভালো সময় আসতে থাকে। তখনই জানতে পারে পৃথিবীতে আমার আগমনের আসার খবর। মা এই ঘরটা ভাঙতে দেয়নি। যেহেতু বাড়িতে অনেক জায়গা আছে তাই বলেছে অন্যদিকে তুলতে, এটা যেন না ভাঙে। এটা তার এই বাড়িতে আসার প্রথম স্মৃতি। কত ভালোবাসা জড়িয়ে আছে। নতুন ঘরে বেশি দিন থাকতে পারিনি মা, তার আগেই কথাটা বলতে গিয়ে ইরহানের গলাটা ধরে আসে। জ্যোতি এগিয়ে এসে ইরহানের কাঁধে হাত রাখে। ইরহান জ্যোতির দিকে তাকিয়ে আবারও বলতে থাকে, বাবা মাকে অনেক ভালোবাসত। আমার জন্য শুধু ওই মহিলাকে বিয়ে করেছিল। আমি তখন একা বাবা কাজে চলে গেলে আমাকে দেখার কেউ ছিল না বলে। তবে আমার ব্যাপারে সবসময় উদাসীন ছিল, কাউকে সেটা বুঝতে দিত না। আমিও বলিনি, ভেবেছি সব একদিন ঠিক হয়ে যাবে, একদিন ঠিক ভালোবাসবে। বাবা আমাকে প্রায় জিজ্ঞেস করতে উনি কেমন খারাপ আচরণ করে কিনা। আমি বলতাম অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসে। আমি এগুলোই কল্পনা করতাম ওনাকে নিয়ে। তাই বাবাও ভেবেছে সত্যি বুঝি সব। এখন যে ঘরটা তুলছে না, ওটার সামনে ছিল দোতলা ঘরটা। ওই ঘরের পিছন দিয়ে জায়গা কিনে ঘরটা তৈরি করা হয়েছে। আর বাবার বানানো চৌসালাটা ভেঙে ফেলে এখানে উঠোন বানানো হয়েছে। মায়ের মৃত্যুর পর বাবাও এই ঘরটা ভাঙতে দেয়নি। মায়ের হাতে সব জিনিসপত্র এই ঘরে সব যত্ন সহকারে রেখে দিয়েছে। নিজে সব কিছু পরিষ্কার করে রাখতো, তালা দিয়ে রাখতো, কাউকে ঢুকতে দিত না আমি ছাড়া। কে জানতো আমার মায়ের রেখে যাওয়া সেই ছোট্ট সংসারটাই এখন আমাদের হবে। আমি বিদেশ যাওয়ার আগে সব পরিষ্কার করে রেখে গিয়েছিলাম। পরশুদিনও ঢুকেছি। কিছু কিছু পরিষ্কার করলেও সব করা হয়নি, ধুলোবালি লেগে আছে। আরে বোকা পুরুষ, জ্যোতি থাকতে চিন্তা কিসের? জ্যোতি নিজের ওড়নাটা কোমরে ভালো করে বেঁধে কাজে লেগে পড়ে। সব কিছু জেড়ে জুড়ে পরিষ্কার করতে থাকে। জ্যোতিকে নিতে দেখছিল সে চাদরটা, হয়তো ভেবেছে রাস্তাতেই থাকতে হবে তাই নিয়েছিল।
ইরহান হাতে চাদরটা ধরে হাসে। রুমে একটা আলমারি রয়েছে, বেশ মজবুত ও দামি কাঠের তৈরি, বোঝাই যায়। রুমে রাখা চকিটাও আলমারির কাঠের তৈরি। জ্যোতি বুঝতে পারলো ইরহান চাদরটা এনে বিছানায় বিছাতে গেলে জ্যোতি টেনে নিয়ে যায় বলে। আপনাকে কিছু করতে হবে না, আমি একাই পারবো। মোটেও না, আমি জলজান্ত মানুষটা উপস্থিত থাকতে আমার বউকে সব কাজে আমি সাহায্য করব। কেন? আমি তো একাই করতে পারি। তোমার কথা কি শোনে? আমি তোমাকে সাহায্য করবো, এর উপরও কোনো কথা হবে না। তারপর আর কি, সব কিছু দুজন মিলেমিশে করে ফেলে। আজকের জন্য আপাতত যা বেশি দরকার তাই। দুজনেই হাঁপ ছাড়ে। জ্যোতি কোমরে বাঁধা ওড়নাটা খুলে ফেলে। ইরহানের দিকে তাকিয়ে দেখে ইরহানের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। ইরহান জ্যোতির দুই গালে হাত রেখে বলে, আমি তোমার জন্য তেমন কিছুই করতে পারলাম না জ্যোতি। তোমার কোথায় থাকার কথা ছিল, অথচ তোমাকে শ্বশুরবাড়ির যোগ্য সম্মানটুকুও দিতে পারলাম না। এই পুরনো ভাঙা ঘরে তোমাকে নিয়ে থাকতে হবে। এখন একটু মানিয়ে নাও, সব কিছু ঠিক হয়ে যাবে। এই ছোট্ট ঘরটায় কখনো ভালোবাসার অভাব হবে না। আর একদিন ওদের থেকেও বড় বাড়ি করবো ইনশাল্লাহ। সেই বাড়ির একমাত্র মালকিন হবে আমার জ্যোতি রানী। এখন যেমন এই ছোট্ট ঘরের রানী সে। জ্যোতি ইরহানের দিকে তাকিয়ে বলে ওঠে, ও আমার বোকা পুরুষ গো। আমার লাগে খড়কুটো দিয়ে বাঁধিলা তুমি ঘর, জ্যোৎস্নার আলো গায়ে মেখে তোমার বুকে মাথা রেখে কাটিয়ে দিব সেথায় আমি জনমবর। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে খড়কুটোর বাসা। এটা গল্পের দ্বিতীয় অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।